হিয়ার ইজ মাই কক্সবাজার ব্লগ পার্ট 4 আর এটাই কিন্তু কক্সবাজার সিরিজের একদম লাস্ট পার্ট। দেখতে দেখতে কক্সের একদম লাস্ট পার্টে চলে আসলাম। আগের 3টা পার্ট কে কে দেখেছেন অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্টস করে জানাবেন। আর আজকের ভিডিওতে থাকবে কক্সবাজারের লাস্ট ডেতে আমরা কোথায় কোথাও গিয়েছি, কি কি খেয়েছি এবং কি কি খাবার এক্সপ্লোর করলাম, কোথায় কোথায় ঘুরলাম, কি কি ব্যাড এক্সপিরিয়েন্স হলো, কোন জিনিসটা একদমই করা ঠিক হয়নি, এই সব কিছুর একদম ডিটেলস। যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাইকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। এছাড়া আমার ফেসবুক পেজে একটা লাইক দিয়ে আসবেন। সকালে ঘুম থেকে উঠে আমরা ব্রেকফাস্ট করে চলে আসি রেডি হওয়ার জন্য, কারণ আজকে আমাদের কক্সের একদম লাস্ট ডে আর আমাদের চেক আউট টাইম হচ্ছে সকাল 11টায়। সো একদম ফ্রেশ হয়ে তারপর রেডি হয়ে যাই, কারণ আমাদের যেহেতু রাতের গাড়ি আমরা ওইভাবে আজকের দিনটা প্ল্যান করেছি। আমরা যেদিন কক্সে এসে পৌঁছাই সেদিন রাতের বেলায় কিন্তু আমরা রিটার্ন টিকিটটা কেটে ফেলেছিলাম চলে যাওয়ার, তাই আমাদের টিকিট কাটা নিয়ে আর কোনো প্যারা ছিল না। আর আজকে যেহেতু আমাদের লাস্ট ডে, আমাদের চেক আউট টাইম ছিল 11টায়। আমরা চেক আউট করার জন্য সুন্দরভাবে প্রিপেয়ার হয়ে দেন লাগেজটা আমাদের হোটেলে রেখে চলে যাই ইনানির দিকে। আর ইনানির দিকে যাওয়ার জন্য আমরা এখান থেকে একটা অটো ঠিক করে নিয়েছিলাম। এখানে কিন্তু অটোর সাথে অনেক বার্গেটিং করতে হয়, ওরা কিন্তু অনেক উল্টাপাল্টা প্রাইস চায়। আমরা যেহেতু উইকডেসে গিয়েছি তাই আমরা মাত্র 800 টাকার মধ্যে অটোটা পেয়ে গিয়েছিলাম, বাট নর্মালি কিন্তু প্রাইসটা আরও অনেক বেশি হয়, 1200 1500, অনেক সময় মানুষজন ভেদেও অনেক চেঞ্জ হয়। সো আমরা বলে নিই যে আমরা সারাদিন ঘুরবো আর যেখানে যেখানে নামতে চাইবো সেখানে সেখানে নামাবে। সো এরপর আমরা চলে আসি কাঁকড়া বিচে। এই বিচটাতে এর আগে আমার বা আপনাদের ভাইয়ার কারোই আসা হয়নি। সো ভাবলাম যে এই বিচটা এবার একটু ঘুরে দেখি। আর আসার পর না, এই বিচটা এত সুন্দর ছিল। কক্সবাজারে সেদিনের ওয়েদার ছিল সবচেয়ে বেশি সুন্দর ওয়েদার, কারণ সকালে অনেক বৃষ্টি হয়েছে আর বৃষ্টির পরের ওয়েদারটা কেমন থাকে সেটা তো আমরা সবাই জানি। সো ওয়েদার সব কিছু মিলে এত ভালো লাগছিল, মানে মনে হচ্ছিল আর একটা দিন কেন থেকে যাচ্ছি না। দেন আমরা অটো করে ঘুরতে ঘুরতে দেখলাম এখানে ডাব সেল করতেছে। সো হঠাৎ করে প্ল্যান করলাম যে আমরা ডাব খাবো। এখানে একটা মজার কাহিনী হয়, আমরা 2টা ডাব নিয়ে ফেলি। ভিডিওতে যে বাচ্চাগুলোকে দেখছেন তারা সেল করে দেয়। নিয়ে ফেলার পর একটা ডাব যখন কাটছিল তখন এর মধ্যে তাদের মালিক চলে আসে, এসে বলে যে যেই প্রাইজে দিয়েছে সেই প্রাইজে সে দিবে না, তার লস হয়ে যাচ্ছে, কোনোভাবেই দিবে না তো দিবে না। বাট একটা তো অলরেডি কেটে ফেলছে। নর্মালি তার প্রাইসটা ছিল 230 এরকম, মানে লিটারালি একটা স্ক্যাম ছিল। ঢাকাতেও ডাবের প্রাইস এত বেশি না, বাট আমাদের কাছে কিন্তু সেল করেছে 160 করে। এরপর মালিক এসে বলে যে না, 160-এ সে দিবে না তো দিবে না। দেন যখন একটা ডাব ফার্স্টে কাটে সেটা নষ্ট বের হয়, দেন আরেকটা ডাব কাটার পর তারপর সেটা 160-এ সেল করে, বাট আরেকটা যখন চাই তখন সেই প্রাইসে কোনোভাবেই দিবে না, রাজিই হচ্ছিল না। এরপর তোমাদের ভাই আর আমি হতাশ হয়ে আর কি করব, একটা ডাবই নিয়ে নেই, যে একটা ডাবই খাই দুজন মিলে। আর ডাবটা খাওয়ার পর আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে এটা খেতে কেমন। ও বললো যে পানিটা অতটা মিষ্টি না। আসলেই ডাবের পানিটা না এমনটাই মিষ্টি ছিল না, ডাবে অনেক পানি ছিল কিন্তু মিষ্টি না। এর আগেও আমি কক্সে যে ডাব খেয়েছি বা সাজেকে ডাব খেয়েছি, কেন যেন না ওইসব দিকে ডাবের পানি অতটা মিষ্টি হয় না যতটা ঢাকার ডাবের পানি মিষ্টি হয়। আমার শ্বশুর বাড়িতে যে ডাব গাছগুলো আছে সেই ডাবের পানি অনেক অনেক মজা। এত মজার ডাবের পানি আমি কখনো খাইনি। ইভেন আমাদের নারায়ণগঞ্জের ডাবের পানিও আমি এত ভালো খাইনি যতটা আমার শ্বশুর বাড়ির ডাবের পানি মজা। এটার মধ্যে অনেক পানি ছিল, আমরা দুজন মিলে শেষ করতে পারছিলাম না, প্রায় অনেক টাইম লেগেছে। এরপর আমরা দুজন মিলে ডিসকাস করছিলাম যে আমরা একটা নিয়েই ভালো করেছি, একটাই তো শেষ করতে পারছি না, এত পানি থাকে। কিন্তু একটা স্ক্যাম হয়ে গিয়েছে। সো এইসব জায়গায় বা টুরিস্ট স্পটে গেলে অবশ্যই প্রচুর দামাদামি আর বার্গেন করতে হবে, কারণ নয়তো কিন্তু আপনি ঠকে যাবেন। ওরা অনেক উল্টাপাল্টা প্রাইস চায়, সেটা সব কিছুতে, একদম রিক্সা থেকে শুরু করে সব কিছু। এরপর আমরা একটা পালতোলা নৌকা দেখে নেমে যাই এখানে ফটোশ্যুট করার জন্য। ওই দিনের ওয়েদার এত সুন্দর ছিল আর পিকচার্স এত পারফেক্ট আসছিল যে আমাদের মনই ভালো হয়ে যাচ্ছিল। ইনানির দিকে আসলে না এই জিনিসগুলো অনেক ভালো লাগে, অনেক কিছু দেখা যায়। এরপর আমরা চলে আসি পাটুয়ার টেকে। আর এবার তো পাটুয়ার টেকে এসে আমি একদম শকড খেয়ে গেছি। এই প্লেসটা এত বেশি ক্রাউডেড হয়ে গেছে, লাস্ট কিছু মাস আগেও এত ক্রাউডেড ছিল না, বাট এবার এসে দেখলাম যে প্রচুর ক্রাউডেড। ইভেন
এখানে এরকমভাবে বসার জন্য সিটিং স্পেসও দেওয়া আছে। বাট কিছুদিন আগেও যখন ঘুরে গিয়েছি, সেপ্টেম্বরেই তো গিয়েছিলাম, তখন কিন্তু এরকম ছিল না। সো আমরা দুপুরের টাইমটা এখানেই স্পেন্ড করার জন্য 2টা চেয়ার এখানে ভাড়া করে নিই। এখানে আর ঘন্টার ভাড়া ছিল 30 টাকা করে। সো আমরা 2টা চেয়ার নিয়ে দেন হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টার মতো এখানে রেস্ট করছিলাম, কারণ অনেক অনেক ঘোরাঘুরি হয়েছে। ভাবলাম যে এখন একটুখানি রেস্ট করি। আর একদম পায়ের কাছে যখন পানি চলে আসছিল, এত ভালো লাগছিল। সব কিছু মিলে বেস্ট একটা ফিলিংস ছিল। আর ওই দিনের ওয়েদার যেহেতু একটু গ্লোমি ছিল, একদমই রোদ ছিল না, বিচের কাছে এভাবে বসে থাকতে অনেক অনেক ভালো লাগছিল। এরপর লাঞ্চ টাইম হয়ে যায় আর আমরা লাঞ্চ করার জন্য চলে আসি দ্য ওয়েব কিচেনে। এটার অনেক অনেক রিভিউ আমরা ইউটিউবে দেখেছি, আর অনেক বড় বড় ব্লগার হচ্ছে ওদের রিভিউ দিয়েছে যে তাদের ফুডের কোয়ালিটি অনেক অনেক ভালো। কক্সি ফুডের প্রাইস অনেক বেশি হয় সেটা আমরা সবাই জানি, বাট ইনানির দিকে কিন্তু খাবারের প্রাইস আরও অনেক বেশি হয়। নর্মালি যে টাইপের খাবারের প্রাইস হয় তার থেকে প্রায় দ্বিগুণই হয়। বাট আমরা যেহেতু অনেক অনেক রিভিউ দেখেছি, তাই চিন্তা করলাম আজকে আমরা এখানে খাওয়া দাওয়া করবো, যেহেতু ফুডের কোয়ালিটি নিয়ে এত ভালো ভালো রিভিউ শেয়ার করেছে। দ্য ওয়েভ কিচেনটা একদম সুন্দরভাবে গোছানো আর ওয়েল ডেকোরেটেড ছিল। আর এখান থেকে একদম ডিরেক্ট বিচ দেখা যায়, মানে খুবই সুন্দর একটা ভিউ আপনি এনজয় করতে পারবেন এখানে আসলে। আর আমরা যখন গিয়েছিলাম তখন মেঘলা একটা ওয়েদার ছিল আর খুব ভালো লাগছিল, তাই আমরা ভাবলাম যে আমরা ওদের যে বারান্দাটা আছে এখানে বসেই খাওয়া দাওয়া করবো। তো এখানেই বসে যাই, আর এখান থেকে সাগর দেখতেও ভালো লাগছিল। আমরা যেহেতু ওই দিনই ঢাকা ব্যাক করবো, তাই একদম শেষবারের মতো বিচটাকে সুন্দরভাবে দেখে নিচ্ছিলাম। সমুদ্র আমার অনেক অনেক পছন্দ। আমার মতো কার কার সমুদ্র পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। আমরা অনেক আগেই গিয়েছিলাম, বাট ওরা আমাদেরকে খাবার দিতে অনেক অনেক লেট করে ফেলে। আমরা ওদের নিয়েছিলাম সাদা ভাত, সাথে ছিল মেজবানি গরুর মাংস, ডাল, দেন ছিল লইট্টা ভুনা। সো সব কিছু এখানে সুন্দরভাবে সার্ভ করে দিচ্ছিল। আর অনেক বেশি হাংরি ছিলাম, কারণ যেহেতু লাঞ্চ টাইম অনেক আগেই শেষ হয়ে গিয়েছে আর একদম বিকেল বিকেল হয়ে আসছে। সো খুবই খিদে পেয়েছে। আর এটার এত রিভিউ দেখেছি, একজন বড় ব্লগার এটা নিয়ে অনেক অনেক ফুড রিভিউ করেছে। আমি তার রিভিউ দেখে এখানে খেতে গিয়েছিলাম, বাট এখন আমি নিজে পার্সোনাল রিভিউটা আপনাদের সাথে শেয়ার করি যে ওদের এখানে খেয়ে আমার এক্সপিরিয়েন্সটা কি হয়েছে। এটা ছিল ওদের লইট্টা ভুনা, যেখানে ওরা মানে লইট্টা ফ্রাই দিয়েছে মেবি 2-3 পিস, আর সাথে টমেটো দিয়ে ভরে রাখছে। আর এটা অ্যাকচুয়ালি কি ছিল আমার মাথার উপর দিয়ে গিয়েছে, কারণ এটা লাগছিল কি আমি শুটকি দিয়ে টমেটোর ঝোল দিয়ে ভাত খাচ্ছি, মানে শুটকির কোনো স্মেল তো নাই। আর দ্বিতীয়ত এত টেস্টলেস, মানে আমার ফেসের এক্সপ্রেশন দেখলেই আপনারা বুঝতে পারবেন একদমই ভালো ছিল না এই খাবারটা। আর এইটুকু খাবারের প্রাইস ছিল মেবি 250 টাকা। সো এটা আমার কাছে একদমই ওর্থ লাগে না। আর যদি খাবার মজা হয় তখন কিন্তু টাকা দিতেও প্রবলেম হয় না, বাট এটা এত ফালতু ছিল, মানে ক্ষুধায় খাচ্ছিলাম। বাট যখন মানে মুখে দিয়েছিলাম আর ভাবছিলাম যে এটা আসলে কি, আমি 2 গালও খেতে পারিনি। এরপর ভাবলাম আচ্ছা ঠিক আছে, এখন গরুর মাংস দিয়ে ট্রাই করে দেখি। এটা ছিল ওদের মেজবানি গরুর মাংস। সো দেখে তো ভালোই লাগছিল, ভাবলাম যে এটা হয়তো ভালো হবে, কারণ মাংস রান্না কার না মজা হয়, মাংস যেভাবেই বসিয়ে দেবেন সেভাবেই কিন্তু খেতে অনেক বেশি মজা হয়ে যায়। বাট এটা মুখে দেওয়ার পর আমি এত হতাশ হয়েছি যে গরুর মাংস কিভাবে এত বাজে হতে পারে। সত্যি কথা বলতে আমাদের বাসায় রান্না করা গরুর মাংস এর থেকে অনেক বেশি বেটার হয়। এটা সরিষার তেল দিয়ে রান্না করা ছিল, সরিষার তেলের একটা ঝাঁঝালো স্মেল আসছিল, এটা ছাড়া মাংসের কোনো রকম স্মেল নাই। গরুর মাংস কিন্তু আলাদা একটা স্মেল থাকে, যেটা খেতে অনেক বেশি মজা হয়। এই গরুর মাংস থেকে আমার ননাসের হাতের গরুর মাংস হাজার গুণে মজা। সো যারা এই টাইপের ফুড রিভিউগুলো দেন, প্লিজ আপনারা এইভাবে মানুষকে ঠকানোর জন্য রিভিউগুলো করবেন না। আমি জানি না আমার এই ভিডিওটা ওয়েব কিচেনের কেউ দেখবে কিনা, বাট যদি দেখে থাকেন আপনাদের ফুডের কোয়ালিটি প্লিজ ইমপ্রুভ করবেন। কারণ কি, আমি নিজে পার্সোনালি খেয়ে আপনাদেরকে বলে আসছি যে আপনাদের ফুড ভালো ছিল না। আমি অনেক ডিরেক্ট কথা বলা একটা মানুষ। সো যেহেতু আমি টাকা দিয়ে খেয়েছি, আমার কাছে ওর্থ ইট লাগেনি, আমি মুখের উপর বলে আসছি যে আপনাদের ফুড একদমই ভালো ছিল না। সো আমার 1000 টাকা আমি একদম জলে ফেলায় আসছি। ইভেন ওদের ডালটা থেকে আমি অনেক ভালো ডাল রান্না করতে পারি, আমি প্রাউডলি বলতে পারি। যাই হোক, খেয়ে দিয়ে তারপর চলে আসি। আর নিজের মনটাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমরা আবার সেদিন গিয়েছিলাম ফালুনজিতে। আগের দিন ফালুনজির এই স্টিকি রাইস বলটা অ্যাভেলেবেল পাইনি, বাট সেদিন গিয়ে লাকিলি পেয়ে যাই। এটা ট্রাই করার অনেক ইচ্ছা ছিল, কারণ এর আগে পেটুক কাপলের একটা ভিডিওতে এটা দেখেছিলাম যেটা অনেক মজা। সো এটা খেলাম, এটা মোটামুটি লেগেছে, অত অনেক আহামরি মজা কিছু না, বাট এটা খেতে ভালো ছিল। এরপর 1 কাপ চা খেয়ে সেদিনের মতো রওনা দিয়ে দিই বাসার উদ্দেশ্যে।
কক সিরিজের ব্লগ আমার এখানেই শেষ হচ্ছে। আর এই চাটা ছিল সুগন্ধা বিচের একদম কাছে। আমি অনেকের কাছে জানতে চেয়েছিলাম চা কোথায় ভালো পাওয়া যায়, সবাই আমাকে রিকোয়ারমেন্ট দিয়েছে যে রাস্তায় টঙে যে চাগুলো পাওয়া যায় সেগুলো খাওয়ার জন্য। হ্যাঁ, রেস্টুরেন্টের তুলনায় এই চাগুলো মোটামুটি ছিল, বাট নর্মালি যতটুকু চলে আর কি চা খোরদের জন্য ততটুকু ভালোই ছিল। সো আসার পথে আমরা এই ফিনিটা খাই, এটা অনেক অনেক মজা ছিল। আর আমার এই বিধ্বস্ত চেহারার সাথে আমি ব্লগ শেষ করে দিচ্ছি। আমার কক সিরিজের একদম লাস্ট পার্ট আজকে আপলোড দিয়ে দিলাম। সো 4টা সিরিজের ব্লগ কে কে দেখেছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।